আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর ছেলেরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আর ঈদে নিশ্চয়ই খুব ভালো মজা করেছো, খুব আনন্দ করেছো। অনেকদিন ছুটি কাটলো, এবার আমাদের পড়াশোনার মধ্যে আসতে হবে। তোমরা ঈদের আগে যেমনভাবে পড়াশোনা করছিলে, আবার আশা করি সেই পড়াশোনাটা সেইভাবে আবার তোমাদের শুরু করবে। তবে সময় যেহেতু এগিয়ে চলেছে, আর একটু সিরিয়াস হওয়ার প্রয়োজন আছে। তোমরা ক্লাস 8-এ উঠে গেছো, তোমাদের মাথায় রাখতে হবে। তো আজ ঈদের ছুটির পর প্রথম ক্লাস সকলেরই, হয়তো আমারও আজকেই প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো ছন্নছাড়া। ছন্নছাড়ার অর্ধেক অংশ আমি আজকে পড়াবো, আর বাকি অর্ধেক আমি এর পরের ক্লাসে আবার পড়াবো। ছন্নছাড়ার শুরুতে আমরা কবি সম্পর্কে কিছু কথা জেনে নিই। ছন্নছাড়া কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্তকে আবার বিবেকবান কবি সমালোচকও বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে বাংলাদেশের নোয়াখালীতে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে যেমন রয়েছে বেদে, আকস্মিক, ইন্দ্রাণী, প্রথম কদমফুল ইত্যাদি, তেমনি আবার তার উল্লেখযোগ্য গল্প সংকলনের মধ্যে রয়েছে অকাল বসন্ত, অধিবাস, পলায়ন ইত্যাদি। তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে অমাবস্যা, নীল আকাশ, উত্তরায়ণ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি প্রথম সাহিত্য রচনা করেন নিহারিকা দেবীর ছদ্মনামে। তিনি রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, গিরিশচন্দ্র প্রমুখ বহু বিশিষ্ট মানুষের আত্মজীবনী রচনা করেছিলেন। বিশিষ্ট এই কবি, লেখকও বলা যেতে পারে, লেখক কবি, মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। এবার আমরা ছন্নছাড়ার মধ্যে ঢুকবো। দেখো, ছন্নছাড়া কবিতা পড়ার শুরুতে দু চারটে কথা ছন্নছাড়া সম্পর্কে বলা খুব প্রয়োজন। কবি অচিন্ত্য কুমার যে সময়ে লেখা শুরু করেন, সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তার এই ছন্নছাড়া কবিতাটি তিনি রচনা করেছেন। সেই সমকালীন সময়ে মধ্যবিত্তদের প্রতি এক অবিচার নেমে এসেছিল। দেশব্যাপী এক অরাজক পরিস্থিতি ছিল। তখন কার্যক্ষেত্রে বা অর্থাৎ চাকরি জগতে, কাজের জগতে নিতান্ত সম্ভাবনাহীন অবস্থা পরিণত হয়েছিল। বেকারি অর্থাৎ কর্মক্ষম মানুষের ভরে গিয়েছিল। সেই সময় সবচেয়ে দুর্ভাবনাময় অবস্থার মধ্যে পড়েছিল মধ্যবিত্ত সমাজ। সেই মধ্যবিত্ত সমাজকে এখানে একটি ছন্নছাড়া গোছের দেখানো হয়েছে। সেই কাজহীন, কর্মহীন মানুষগুলো যারা অবাঞ্ছিতের মতো ঘুরে বেড়াতো, সে অবাঞ্ছিতকে এখানে তাদের কষ্টটা, তাদের অবস্থাটা ছন্নছাড়ার মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন। আদতে যে শিক্ষিত সম্প্রদায় ছিল, অর্থাৎ উচ্চ বর্ণের, উচ্চ বৃত্তের যে সম্প্রদায়, আদতে তাদেরকে শিক্ষক রূপে যারা অবতারণা করেছেন, সেই মধ্যবিত্ত অর্থাৎ সেই বেকার শ্রেণীর লোকেরা, সেই সম্পর্কেই, তাদের মানবিকতা সম্পর্কে, তাদের অবস্থা সম্পর্কে কবিতা ছন্নছাড়া। আমরা এবার কবিতার কয়েক লাইন পড়ে নেব। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না, গাছের প্রেতচ্ছায়া, আঁকামাকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেয়া রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ। এখানে সামাজিক পরিস্থিতির কথা বলা হচ্ছে। একটি গাছ
যার গাছের সৌন্দর্য প্রকাশ পায় যখন সবুজ ফুল ফলে ভরে থাকবে, সবুজ পাতায় তার সারা শরীর আবৃত থাকবে, ফুলে সুন্দর রং বেরঙের ফুল সারা গাছময় লেগে থাকবে, ফল ফুটে থাকবে, তার গাছের এটাই হচ্ছে আসল সৌন্দর্য। কিন্তু এখানে যে গাছকে আমরা পাচ্ছি সে কঙ্কালসার একটি গাছ, রুক্ষ সূক্ষ্ম হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটা সামাজিক অবস্থার কথা কবি এখানে প্রকাশ করছে। এখানে দেখো প্রেতচ্ছায়া বলে একটি কথা আছে, এটি প্রেত অর্থাৎ ভূত প্রেতের ছায়া, অর্থাৎ যারা অশরীরী, অর্থাৎ যাদের শরীর বা জীবনহীন এক অবস্থার কথা বলা হচ্ছে। আঁকা বাঁকা শুকনো কয়েকটি গাছের কঙ্কাল। দেখো এখানে রুক্ষ সূক্ষ্ম রিক্ত জীর্ণ, রুক্ষ মানে খসখসে অমলিন, রুষ্ট মানে অসন্তুষ্ট, রিক্ত অর্থাৎ খালি, এবং জীর্ণ মানে ভগ্ন অবস্থা, অর্থাৎ সম্পূর্ণটা সেই সামাজিক পরিস্থিতির কথা এখানে প্রকাশ পাচ্ছে। লতা নেই, পাতা নেই, নেই ছাল, বাকল নেই। তাহলে লতা পাতা তো নেই, ইভেন গাছটার মধ্যে ছাল বাকল অর্থাৎ চামড়া, চামড়া বলতে এখানে কি দয়া, মায়া, মানবিকতা, বোধ, সমস্ত কিছুর অভাব ঘটে গেছে। নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, সবুজের প্রতিশ্রুতি অর্থাৎ মানুষের মধ্যে যে সুন্দর ভাবনাগুলো, ওখানে সবুজের কথা বলা হচ্ছে, নেই এক বিন্দু সরসের সম্ভাবনা, সমার্থে মানুষের মধ্যে সেই দয়া, মায়া, মমতার বড্ড অভাব দেখা গেছে, মানবিকতার বড্ড অভাব। সরস অর্থাৎ রসযুক্ত। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি ধরে, ড্রাইভার বলল ওদিকে যাব না। তাহলে একটি পথ দিয়ে যাচ্ছে, সেই পথের মধ্যে ট্যাক্সি ধরে যাওয়া হচ্ছিল, ড্রাইভার সেদিকে যেতে ভয় পেল। দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা, ছন্ন ছাড়া অর্থাৎ বাউন্ড টুলে ওই রকে বসা আড্ডা মারা ছেলে দুটো কথা বলা হচ্ছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোখা প্যান্ট, চোখা জুতো, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, অর্থাৎ তাদের অবস্থা, তাদের অবস্থার কথা এখানে বলা হচ্ছে। ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান, অর্থাৎ তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাদের হাতে কাজ নেই, তাদের খেয়ে দিয়েও কাজ নেই, তাদের কোনো জীবনের কোনো ইচ্ছা নেই, বাঁচার কোনো রসদ নেই, কিছুই নেই। ওরা কারা চেনেন না ওদের? ওরা বিরাট এই নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে। নৈরাজ্য মানে অরাজকতার কথা বলা হচ্ছে এখানে। তাহলে এই নৈরাজ্যের বাসিন্দা, ওদের নেই রাজ্যের বাসিন্দা, ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, অর্থাৎ ওদের পূর্বপুরুষের কোনো জেনারেশন নেই, পূর্বপুরুষের কোনো সুস্পষ্ট ধারণা নেই, নীতি নেই, অর্থাৎ ওরা কি করবে কি করবে না সেরকম কোনো নীতি নেই, রীতি নেই, পদ্ধতি নেই, কি করবে কোন পথে গিয়ে চলবে, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই। ওদের আইন নেই, ওদের জন্য ওদের রক্ষা করার মতো কোনো আইন দেশে নেই, কানুন নেই, আইন কানুন একই জিনিস, বিনয় নেই, অর্থাৎ ওদেরকে সহানুভূতি দেখানোর মতো কেউ নেই, ভদ্রতা নেই, ওদের মধ্যে ভদ্রতার কোনো লেশ মাত্র নেই, ওরা ভদ্র নয়। শীলতা, শালীনতা নেই, শীলতা অর্থাৎ যে সৌন্দর্য, যে সম্পূর্ণ পরিপাট হয়ে ঘুরবো, ভদ্রভাবে কথা বলবো, সুন্দর পোশাক পরবো, এরকম শালীনতা নেই ওদের মধ্যে। ঘেঁষবেন না ওদের কাছে, ফলে সমাজ ওদের কাছ থেকে দূরে থাকে, সমাজে ওরা বঞ্চিত সম্প্রদায়, ফলে ওদেরকে ঘেঁষা উচিত নয়, ওদের কাছ থেকে ভদ্ররা এড়িয়ে যেতে চায়, এড়িয়ে যাওয়াই উচিত। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, তাহলে ওদের নেই কেন? কারণ ওদের মধ্যেই নাই রাজ্যের বাসিন্দা, ওদের মধ্যে কোনোদিন তাদের আশা পূর্ণ হবে না, আশা পূর্ণ করার মতো কোনো পরিকাঠামো দেশের নেই। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই। তাহলে ওরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোক, সবাই ওদেরকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে, ওরা বঞ্চিত সম্প্রদায়ের লোক, ওদের জন্য সমস্ত রাস্তা বন্ধ, ওদের জন্য কলেজে কোনো সিট নেই, অফিসে কোনো চাকরি তো ওদের নেই, কারখানায় ওদেরকে কাজে নেওয়া হয় না, ট্রামে বাসে ওদেরকে উঠতে দেওয়া হয় না। সভ্য সমাজের মানুষরা ট্রামে বাসে যাতায়াত করে বলে পাশে তাদের অসুবিধে হয়, তাদের অপমানজনক কোনো কথা শুনতে হয়, তাদেরকে অপমানিত করতে হয়, এদেরকে ঘৃণার চোখে দেখা হয়, সারা সমাজের লোক এদেরকে ঘৃণার চোখে দেখে। মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, এদের জন্য সম্পূর্ণটাই নেই। অর্থাৎ রাষ্ট্র, রাজ্য
কোনো রকম দায়িত্ব এদের নিতে চায় না। এরা চির অবহেলিত এক সম্প্রদায় বিশেষ। অনুসরণ করবার নেতা নেই। এরা কার অনুসরণ করবে? প্রতিবাদ করে তুলবে? নেই, এদের সেরকম নেতা নেই। প্রেরণা জাগানোর প্রেম নেই, অর্থাৎ একটা প্রেম, ভালোবাসা, প্রীতি যেগুলো প্রেরণা জাগায়, মানুষের মূল পরিবর্তন ঘটায়, এরকম কোনো প্রেরণা নেই। ঘরে বাইরে উদাহরণ, ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের সুদাহরণের উদাহরণ নয়। ক্ষুদাহরণ অর্থাৎ খাবার ইচ্ছে চলে যাওয়া, যাদের কোনো খিদে নেই। আর সুধাকরণ অর্থাৎ অমৃত নিঃসরণ, সুধা, অমৃত সুধা, অর্থাৎ এদের মধ্যে সেই ইচ্ছাটাই নেই, ইচ্ছাই প্রবণতাই নেই যে কিছু করব, কিছু এগিয়ে চলবে, এরা প্রবণতা নেই। ফলে সমাজ আরো ওদেরকে পিছিয়ে দিচ্ছে। শুধু নিজের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্তের বাড়ির এক চিত্তে ফালতু একটা রক, তাও দিয়েছিল পার করে। মধ্যবিত্তরা গল্প করার জন্য যে রকটা ছিল, সে রকটাও আর নেই, সে রকটাও তুলে দিয়েছে। ফলে এদের বসারও কোনো জায়গা নেই। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে, সড়কের মাঝখানে। এদের একমাত্র পথ সড়ক। পথে এসে দাঁড়িয়েছে, সড়কের মাঝখানে এসে দাঁড়িয়েছে, বুক ফুলে দাঁড়িয়েছে। এদের প্রাণী কোনো ভয় নেই। কোত্থেকে আসে, কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই। কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই। কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। অর্থাৎ এরা সম্পূর্ণ দিক জ্ঞান শূন্য এক মানুষ। কোথায় যাবে, কোথায় আসছে, কি ওদের ইচ্ছা, ওদের মনের কি প্রবণতা, কোথায় যেতে চায়, কি করতে চায়, ওদের জন্য কোনো দায় কেউ নেয়ও না। ওরা নিজেরাও ইচ্ছা করে না সেই জায়গা থেকে কিভাবে উন্নতি করবে, কিভাবে ডেভেলপ করবে, কিভাবে এই পাথরের মতো অবস্থাগুলোকে কাটিয়ে উঠবে। এদের মধ্যে কোনো সেই ধরনের প্রবণতা নেই। সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বালুতে স্তূপ। এখানে দেখো সেচহীন ক্ষেত, অর্থাৎ এখানে খাবারের জন্য কোনো প্রবণতাই নেই। ক্ষেত আছে কিন্তু সেচ নেই, কি করে করবে এরা? মণিহীন চোখ, এদের মধ্যে সে ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, আলো, টার্গেট, ইচ্ছা কিচ্ছু নেই। চোখহীন মুখ, অর্থাৎ তাদের মধ্যে কোনো দেখার ইয়ে নেই, সৌন্দর্যের কোনো প্রকাশ নেই, কোনো কিচ্ছু নেই। এদের যেন একটা ভাবলেসহীন এক জগৎ, একটা স্ফুলিঙ্গ ভিজে বারুদের স্তূপ। অর্থাৎ তাদের মধ্যে হয়তো কিছু করার প্রবণতা ছিল, বারুদ ছিল, আগুন ছিল, মনুষ্যত্ব ছিল, বিবেক ছিল, চেষ্টা ছিল, পরিশ্রম ছিল, কিন্তু সে বারুদ জল পড়ে ভিজে হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে বারুদের। যার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি থাকলে প্রবল বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকতো, প্রবল উন্নতি করার সম্ভাবনা থাকতো, অনেক দূরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু সেই সম্ভাবনা নেই। কারণ ভিজে বারুদের মধ্যে যত যাই হোক না কেন আগুন লাগবার সম্ভাবনা নেই। কিন্তু উপকরণটা কিন্তু বারুদ, আগুন লাগতে পারত, কিন্তু যেহেতু ভিজে গেছে, কিসের জন্য ভিজেছে? তাদের ভাবলেসহীন ভাবনার জন্য, তাদের সমস্ত কিছু থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, সমাজ তাদেরকে বঞ্চিত করার জন্য তারা আজ ওই ভিজে বারুদের স্তূপের মতো দাঁড়িয়ে আছে। আজ এই পর্যন্তই থাক, এর পরের দিন বাকিটা আমরা পড়ব, আমরা পুরোটা জানার চেষ্টা করব।